ঘটবে তাদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে ছুটে যাবেন এবং সেখান থেকে কিন্তু তার মা বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতাল সেখানে তিনি যাবেন, তার মায়ের পাশে তিনি থাকবেন। আপনারা জানেন যে 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শকে যে বলা যায় দেশের রাজনৈতিক ইতিহাসে এক মহান্তরক্ষণ একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন এই দিনটাকে। 2008 সালের দুঃখিত 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে 2025 সালের 25 ডিসেম্বর এই দীর্ঘ এক নির্বাসনের যে অবসান ঘটল, এতদিন পর যে তিনি দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকেও যে দলকে সুসংগঠিত করেছিলেন, দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন স্কাইপে, অনলাইনের মাধ্যমে, এবার এই 17 বছর তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি সরাসরি তাদেরকে সুসংগঠিত করতে পারবেন বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন। তার এই প্রত্যাবর্তন শুধু দর্শক প্রত্যাবর্তনে তার এই প্রত্যাবর্তনকে বিরোচিত বলছেন দলের নেতাকর্মীরা, কারণ অনেক বাধা বিপত্তি, মামলা, তারপর তার সাজা সবকিছু উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সেগুলো আবার পুনর্বিবেচনায় তার সাজা বাতিল করা হয়, মামলা থেকে তিনি খালাস পান পুনর্বিবেচনার পর, তারপর তিনি দেশে ফেরার প্রস্তুতি গ্রহণ করেন এবং ঠিক কিছুদিন আগে তিনি ট্রাভেল পাস অনুমতি চান এবং তারপর পরই কিন্তু তিনি ফিরে আসেন। এবং তার এই যে প্রত্যাবর্তন সেটি আসলে কোনো সাধারণ প্রত্যাবর্তন নয়। একজন রাজনীতিবিদের জন্য এই প্রত্যাবর্তন কতটা গুরুত্ব বহন করে সেটা নিশ্চয়ই একমাত্র রাজনীতিবিদরাই আসলে বুঝবে, তার নেতাকর্মী যারা আছে তাদের কাছে এটা গুরুত্ব নিশ্চয়ই অপরিসীম। আপনারা দেখতে পাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা একে একে এগিয়ে আসছেন। আমি খুসরো মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান এবং গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা দেখতে পাচ্ছি, সেলিমা রহমান আছেন, সেখানে সেলিনা রহমান আছেন, তারপর নজরুল ইসলাম খান আছেন, রুহুল কবির রিজভী আছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সবাই তাকে বরণ করার জন্য, তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য এসেছেন এবং এখানে হয়তোবা তিনি একটি সংক্ষিপ্ত কথাবার্তা বলে এখানে একটি সময় কাটিয়ে তিনি বাইরে বেরিয়ে যাবেন। দর্শক আপনাদের তো অবগতির জন্য জানিয়ে রাখি যে 2008 আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো গতি পায়। তার আগে তিনি 7 মার্চ 2007 সালে 11 পট পরিবর্তনের পর 2টি দুর্নীতি মামলার আসামি হয়ে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টাল মনির রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতি মামলা করা হয়। একে একে গ্রেপ্তারের কিছুদিন পর আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থা সবার নজরে পড়ে এবং জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ আনেন তার আইনজীবীরা। অবস্থার অবনতি অব্যাহত থাকলে তারেক রহমানকে কেন্দ্রীয় কারাগারে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং 2008 আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি পায়। প্রায় 18 মাস কারাগারে থাকার পর ওই বছরের 3রা সেপ্টেম্বর অর্থাৎ 2008-এর 3রা সেপ্টেম্বর সবগুলো মামলায় তিনি জামিন লাভ করেন এবং 11 সেপ্টেম্বর তিনি চিকিৎসার নামে যুক্তরাজ্যে রওনা করতে বাধ্য হন এবং সেই 11 সেপ্টেম্বর 2008 থেকে 2025 সালের 25 ডিসেম্বর দীর্ঘ এই যে 17 বছরের যেই নির্বাসনের তার যাত্রা, নির্বাসনের যে আজকে অবসান ঘটলো, এই অবসানের মাধ্যমে তিনি যে দেশের মাটিতে ফিরল এবং এই যে তার দেশের মাটিতে ফেরা সেটিকে শুধু একটি প্রত্যাবর্তনই নয়, এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে যে অস্থিতিশীলতা চলছে, যে অস্থিরতা চলছে এবং তার নেতৃত্বে এই অস্থিরতার অবসান ঘটবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা, সেই সাথে দলের নেতাকর্মীরা। আমরা চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকেও সেখানে আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে দলের যারা নেতাকর্মী আছে সবাই সেখানে আছেন, স্ট্যান্ডিং কমিটি যারা আছে। শুধু তাই না, 64 জেলা থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন। কেউ হয়তো বিমানবন্দরে আছেন, বিমানবন্দরের বাইরে যে পরিমাণ নেতাকর্মী সেখানে অপেক্ষা করে আছেন তাতে সেই অপেক্ষার অবসান হয়তো আর কয়েক মিনিট পরেই ঘটবে। আপনারা জানেন যে তারেক রহমান এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবেন 300 ফিটে যে মঞ্চ আছে সেখানে তাকে সংবর্ধনার জন্য যে মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে সেখানে তিনি থাকবেন এবং সেখানে তিনি দেশ ও জাতি এবং বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সেখান থেকে তিনি ছুটে যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে 23 নভেম্বর থেকে তার মা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেখানে তিনি যাবেন এবং 27 তারিখ তার ভোটার হওয়ার কথা রয়েছে এবং আপনারা জানেন যে আগামীকাল তিনি বেশ কিছু তার বাবার কবর জিয়ারত করবেন, সেই সাথে শহীদ ওসমান হাদির কবরও তিনি জিয়ারত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভেতরে তারেক রহমান সেখানে অপেক্ষা করছেন, সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা আছেন। তিনি বিমানবন্দর থেকে অবতরণ করার পর ইমিগ্রেশন আসার পরপরই কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বরণ করে নেন। এরপর একে একে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য যারা ছিল তাদের প্রত্যেকের সাথে তিনি করমর্দন করে সেখানে তিনি অপেক্ষা করছেন ভিভিআইপি লাউঞ্জে, সেখানে তিনি পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করছেন। আর একটু পরেই সেখান থেকে তিনি বেরিয়ে তার প্রোটোকল নিয়ে তিনি চলে যাবেন 300 ফিট মঞ্চে। দর্শক, যেমনটি বলছিলাম একটু পেছনের দিকে যদি আমরা তাকাই, 2007 সাল মার্চের 7 মার্চ 11 পট পরিবর্তনের পর দুর্নীতির মামলায় আসামি করে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টাল মনির রোডের
বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়। গ্রেপ্তারের কিছুদিন পর আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার যে অবনতি সেটি সবার নজরে পড়ে এবং জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর যে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তার আইনজীবীরা এবং তার অবস্থার অবনতি হতে থাকলে তারেক রহমানকে কেন্দ্রীয় কারাগারে পরিবর্তে হাসপাতালে ভর্তি করা হয় এবং 2008 সালে এসে 17 মাস কারাবন্দী থাকার পর তার মামলাগুলো গতি পায় এবং তিনি 11ই সেপ্টেম্বর তিনি দুঃখিত 8ই তিনি 2008 সালে আগস্ট এবং 2011 সেপ্টেম্বর 3রা সেপ্টেম্বর তিনি 2008 সালে মামলাগুলো থেকে তার জামিন হয় এবং 11ই সেপ্টেম্বর তিনি চিকিৎসার নামে যুক্তরাজ্যে যেতে বাধ্য হন এবং তারপর তার আজকে যে এই প্রত্যাবর্তন ঘটলো এই প্রত্যাবর্তনের মাধ্যমে বলা হচ্ছে যে দেশের রাজনীতিতে একটি গণতান্ত্রিক ধারা যে রাষ্ট্র পুনর্গঠনের গণতান্ত্রিক পুনরুত্থানের কথা বলা হচ্ছে সেগুলো তিনি ফিরে আসবে। দর্শক আপনারা জানেন যে এত সবের বাইরেও তারেক রহমান কিন্তু একজন স্বামী একজন বাবু। 1994 সালে তিনি প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং দুইবারের মন্ত্রী প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদুর রহমানের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি এবং তাদের একমাত্র সন্তান জাইমা রহমান তিনি কিন্তু একজন ব্যারিস্টার। আপনারা দেখছেন ঠিক 11টা 40 মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান BG-202 ঢাকার রানওয়ে স্পর্শ করে। তার আগে সেটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমানী বিমানবন্দরে 1 ঘন্টা ট্রানজিট দেয় এবং তার আগে গতকাল রাত 12টা 15 মিনিটে সেটি দেশের উদ্দেশ্যে রওনা করে তাকে বহনকারী বিমানটি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইরে নেতাকর্মীদের অধীর অপেক্ষা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে হয়তো তিনি সরাসরি চলে যাবেন 300 ফিট মঞ্চে। কিছুক্ষণ অপেক্ষার পরই অপেক্ষার অবসান হয়তো সেখানে হবে। তার কিছু ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা আছে। আপনারা জানেন যে দেশের বাইরে থেকে আসলে কিছু ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা থাকে, হয়তো সেগুলো ভিভিআইপি লঞ্চ বোঝেই তিনি সেখানে সমাপ্ত করবেন। তারপরই হয়তো তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে সে 300 ফিট মঞ্চে চলে যাবেন। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে 1.5 যুগ পর যে তারেক রহমান এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশ জুড়ে যে রাজনৈতিক অঙ্গন নেতাকর্মী সমর্থক এবং সর্বসাধারণের মধ্যে যে ব্যাপক আগ্রহ কৌতূহল আবেগের সঞ্চার হয়েছে, এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয় বরং সর্বজনীন প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মেলবন্ধন, যার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ যে জনসমাগম তারই সম্ভাবনা। দর্শক তারেক রহমানের আজকের এই সফরের প্রথম অগ্রাধিকার কিন্তু হচ্ছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থ মমতাময়ী মা বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবং বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনা নিয়ে কিন্তু জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে যাত্রাপথের মাঝামাঝি যে 300 ফিট এলাকায় তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং সেখান থেকে তিনি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার পাশে থাকবেন ও সরাসরি সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে যাবেন। তার জন্য 196 গুলশান এভিনিউ যে বাসা সেটি তৈরি করা হয়েছে। দর্শক এই 300 ফিট স্থানটি একমাত্র বেছে নেওয়ার কারণ হচ্ছে একটি কৌশলগত মানবিক সিদ্ধান্ত এবং জনদুর্ভোগ পরিহার করার জন্য তারেক রহমানের নির্দেশনা প্রতিপালন করতে গিয়ে রাজধানীর কেন্দ্রীয় ঐতিহাসিক স্থান যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক এভিনিউ ইচ্ছাকৃতভাবে কর্মসূচি বাইরে রাখা হয়েছে। এর পরিবর্তে রাজধানীর একপাশে সম্ভাব্য সর্বোচ্চ দীর্ঘ প্রশস্ত সড়ক, যেটি শহরের প্রাণকেন্দ্র থেকে অনেক দূরে, সেই 300 ফিট প্রশস্ত সড়কটিকে গণ অভ্যর্থনা স্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে জনদুর্ভোগ বিবেচনায়। অর্থাৎ তিনি চাননি যে কারো কোনো জনদুর্ভোগ হয়। দর্শক এটি কোনো জনসভা কিন্তু যদি এটিকে সংবর্ধনা অনুষ্ঠান বলা হচ্ছে কিন্তু এটি কোনো জনসভা বা সংবর্ধনা অনুষ্ঠান নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রী সহ দেশের বেগম খালেদা জিয়া সহ দেশের সকল মানুষের কল্যাণ ও দোয়া কামনার অনুরোধে একটি সংক্ষিপ্ত কর্মসূচি, যেখানে তিনি মঞ্চে একাই বক্তৃতা করবেন। যদিও মঞ্চে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন, তারা কিন্তু কোনো বক্তৃতা করবেন না। মঞ্চে একাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একাই সেখানে বক্তব্য রাখবেন। দর্শক এখানে বিএনপি নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ও সাধারণ মানুষ উপস্থিতি থাকবে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা দেখিয়েছি মঞ্চের পাশে কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। আপনারা দেখেছেন আমরা 4টা স্ক্রিনের মাধ্যমে এক জায়গায় মঞ্চকে দেখাচ্ছি, বিমানবন্দরের বাইরের অবস্থা দেখছেন, তাকে নিতে আসা গাড়ির অধীর অপেক্ষা দেখছেন। আর একটু পরেই হয়তো তারেক রহমান তিনি বিমানবন্দর থেকে বের হয়ে তিনি
তিনি চলে যাবেন গণসংবর্ধনা স্থলে, তারই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং যে অপেক্ষা অধীর আগ্রহে জনগণের, আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। 17 বছরের অপেক্ষার অবসান হলে মানুষের মধ্যে কি আবেগ, কি উচ্ছ্বাস কাজ করে নেতাকর্মীদের মাধ্যমে, সেটি নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীত উপেক্ষা করে, শীতের সকালকে উপেক্ষা করে, কুয়াশাচ্ছন্ন সকালকে উপেক্ষা করে তারা গত রাত থেকে সেখানে অবস্থান নিয়েছেন। এবং একটু পরে হয়তো তাদের এই কষ্টার্জিত অপেক্ষার, তাদের এই প্রতীক্ষার অবসান ঘটবে তারেক রহমানের মঞ্চে আগমনের মাধ্যমে। দর্শক, BG202 ফ্লাইটটি, তারেক রহমান বহনকারী বিমানটি, সেটি গতকাল রাত 12টা 15 লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়। সেটি সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করে সেখান থেকে 1 ঘন্টা ট্রানজিট শেষে ঠিক 11টা 40 ঢাকার রানওয়ে স্পর্শ করে। দর্শক, আমরা আমাদের যে সহকর্মীরা আছে, সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি মঞ্চের স্থান থেকে, বিমানবন্দরের বাইরে থেকে, রানওয়ের পাশ থেকে। আপনারা দেখেছেন আসলে মানুষের কি পরিমাণ জনসমাগম তার এই প্রত্যাবর্তনকে ঘিরে, তা বলার অপেক্ষা রাখে না। দর্শক, একটু তার দলের সাংগঠনিক পরিচয়টা, যে দল সংগঠনের প্রচেষ্টা স্বীকৃতি হিসেবে কিন্তু 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে জাতীয় স্থায়ী কমিটি। 2005 সালে তিনি দেশব্যাপী ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন আয়োজন করেন, যার স্লোগান ছিল একটি উদ্যোগ একটি আশা, এনে দেবে সচ্ছলতা, দূর হবে দারিদ্রতা। এই সম্মেলনের সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলা, স্থানীয়দের সাথে মতবিনিময় করা এবং সমর্থকদের চিন্তাধারা শোনেন এবং জনগণের কাছে বিএনপির কর্মসূচি প্রচার করেন। কৃষকদের জন্য যে সরকারি ভর্তুকি, বয়স্কদের জন্য ভাতা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং প্লাস্টিক ব্যাগ বিরোধী আন্দোলন এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বিতরণ সম্পর্কে জনগণকে অবহিত করেন, যা স্কুলে লিঙ্গভিত্তিক বৈষম্য কমিয়ে ভারসাম্য আনতে সহায়ক হোক। তিনি কিন্তু সেই ইউনিয়ন সম্মেলনে ব্যক্তিগতভাবে কিন্তু নিবন্ধনকারীদের অন্তত 18,000 চিঠির উত্তর দেন। তারপরে কিন্তু তিনি আসলে তৃণমূলের মাঝে আসলে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন। আসলে একটি দলের শক্তি কিন্তু, রাজনৈতিক দলের শক্তি কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা, তারা কিন্তু একটি দলকে তৃণমূল থেকে সংগঠিত করতে বাঁচিয়ে রাখে এবং সেই তৃণমূলের কাছেই তিনি পৌঁছাতে পেরেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরপর দর্শক, আপনারা জানেন যে 7 মার্চ 2007 সালে 11 পট পরিবর্তনের পর দুর্নীতি মামলায় তারেক রহমানকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্টাল মনি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলা করা হয়। গ্রেপ্তারের কিছুদিন পর আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে সেটি আইনজীবী সেটি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং 2008 সালের আগস্ট মাসে সেই মামলাগুলো গতি পায় এবং প্রায় 18 মাস কারাগারে থাকার পর ওই বছরের 3রা সেপ্টেম্বর সবগুলো মামলায় তার জামিন হয় এবং 11 সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি হাসপাতালে তারেক রহমানকে দেখতে যান এবং সেদিন রাতে তারেক রহমান উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করতে বাধ্য হন। দর্শক, 8 ডিসেম্বর 2009 এদিন কিন্তু সেদিন ঢাকায় অনুষ্ঠিত যে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলর তারেক রহমান সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 2018 সালে যখন তার মা 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কারাবন্দী হন, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয়। অর্থাৎ 2018 সালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত এবং সেখান থেকে এখন পর্যন্ত সেই পদাধিকার বলে তিনি দলকে সংগঠিত করে যাচ্ছেন। নানা চড়াই উতরাই পেরিয়ে 17 বছর দেশে না থাকলেও অনলাইনে পুরো দলকে সংগঠিত করেছেন। তিনি অনেক মিটিং করেছেন, অবারিতভাবে তিনি দেশের বাইরে থেকে, নির্বাসনে থেকে মিটিং করেছেন। তৃণমূল থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সবাইকে তিনি সংগঠিত করেছেন। দর্শক, আপনারা মঞ্চ দেখছেন, মঞ্চে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি সেখানে বক্তব্য রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরেক পাশে আরেকটি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান সেখানে অপেক্ষা করছেন। একটু পরে হয়তো ইমিগ্রেশন দিয়ে তিনি বেরিয়ে যাবেন এবং সেখান থেকে 300 ফিটে পৌঁছাবেন। বাইরে যে নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের আগমনকে ঘিরে আসলে 300 ফিট থেকে বিমানবন্দর পুরো ঢাকা জুড়ে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু দেখেছেন স্বাভাবিক সময়ে যে নিরাপত্তা ব্যবস্থা থেকে তার থেকে দ্বিগুণেরও বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। দেশের সকল যে সংস্থা প্রশাসনের পক্ষ থেকে সেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, বিশেষ ফোর্স দিয়েছে, SSF আছে এবং দেখেছেন মঞ্চ ঘিরে কী পরিমাণ নিরাপত্তা বেষ্টনী সেখানে করা হয়েছে। আসলে বলার অপেক্ষা রাখে না তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে, তার এই প্রত্যাবর্তনকে রাজনীতির ইতিহাসে একটি অন্যরকম ভাবে সেটিকে জ্ঞান করতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে জড়ো হয়েছে। দর্শক, 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতা আন্দোলনের যখন পতন হয় আওয়ামী লীগ সরকারের, এরপর তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ সাজা পুনর্বিবেচনা করে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস এবং
সাজার রায় বাতিল করেন। প্রায় 17 বছর প্রবাস জীবনে তাকে বয়ে বেড়াতে হয় প্রায় 75টি রাজনৈতিক মামলার গ্লানি। তবুও তিনি কিন্তু থেমে থাকেননি, দমে যাননি এক মুহূর্তের জন্য। লন্ডনে থেকেও দলকে সুসংগঠিত করেছেন বলিষ্ঠ নেতৃত্বে। জুলাই আন্দোলন সফল করতে প্রতিনিয়ত দলের নেতাকর্মীদের অনলাইনে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন। দর্শক, দেশ পুনর্গঠনের জনমুখী পরিকল্পনা নিয়েছে তারেক রহমান এবং তার রাষ্ট্র পুনর্গঠনের ঘোষিত 31 দফা যেন সেই গণতান্ত্রিক বাংলাদেশেরই প্রতিচ্ছবি বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। যা প্রথম ভাগে রাষ্ট্রের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা, আর দ্বিতীয় ভাগে অর্থনীতি ও সমাজ সংক্রান্ত নানা বিষয়ে নীতি সংস্কারের প্রতিশ্রুতি। এছাড়া আসন্ন নির্বাচনে সবার আগে বাংলাদেশ স্লোগান ঘোষণা করেছেন দেশ গড়া পরিকল্পনার অংশ হিসেবে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য মৌলিক চাহিদা ও সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের বাইরে কি পরিমাণ ভিড় সেখানে তাকে বরণ করার জন্য। আপনারা দেখতে পেরেছেন ডিবিসির স্ক্রিনের মাধ্যমে যে ঠিক 11টা 40 মিনিটে BG202 ফ্লাইটটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। তারই অবতরণের মাধ্যমেই তিনি পা রাখেন দেশের মাটিতে দীর্ঘ 17 বছরের পর। তার এই প্রত্যাবর্তন শুধু প্রত্যাবর্তন, এটি রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব বহন করছেন বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা, সেই সাথে নেতাকর্মীরা এবং বিএনপি নেতা, তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন দলে যে অনেকদিন ধরে একটা অস্থিতিশীল অবস্থা চলছিল এবং দেশে যে অস্থিতিশীল অবস্থা, রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের যে গণতন্ত্র উত্তরণের কথা বলা হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেই রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় যে একটি গুণগত পরিবর্তন আনার কথা বলা হচ্ছে, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে হয়তোবা সেই পথ অনেকটা সুগম হলো বলে মনে করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জনসমাগমস্থল এক জায়গায়, সেখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো মানুষের যে অবস্থান, আপনার এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন তারেক রহমান, সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো সেরে হয়তো বা কিছুক্ষণ পর তিনি সেখানে বেরিয়ে যাবেন। দর্শক, তার এই প্রত্যাবর্তন যেমনটি বলছিলাম, এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ছুটে এসেছেন। গত 2-3 দিন ধরে থেকে কিন্তু বসুন্ধরার যে 300 ফিট যে জায়গাটা, সেখানে নেতাকর্মীদের সমাগম বেড়েছে এবং সেখানে তার মঞ্চ ঘিরে নেতাকর্মীদের যে অপেক্ষা, সে অপেক্ষার আসলে অবসান হয়েছে। দর্শক, আমরা যদি একটু পিছনের দিকে যদি তাকাই, যে বলতে হয় একটু, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির পট পরিবর্তন হয়েছে বহুবার। সে পরিবর্তনের জোয়ার ভাটায় নানা পরিবর্তন হয়েছে 1,54,000 বর্গমাইলের বদ্বীপের রাজনীতিতে। তবে সব কিছুকে ছাপিয়ে দেশের রাজনীতিতে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্র, যে গণতন্ত্র স্বৈরাচারী থাবায় ক্ষতবিক্ষত হয়েছে বারংবার, কিন্তু সেই জাতীয়তাবাদী বিশ্বাস এবং বহুদলীয় গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3বারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশের রাজনীতিতে তারেক রহমান অবিসংবাদিত হয়ে উঠেছেন বলে মনে করছেন নেতাকর্মীরা। এবং রাজনৈতিক ক্রান্তিকালে বলা হচ্ছে তাকে আলোকবর্তিক এবং জাতীয়তাবাদের পুনর্জাগরণের অগ্রসৈনিক হিসেবে তাকে বিবেচিত করা হচ্ছে। দর্শক, যেটি বলতে চাইছিলাম, আর একটু যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, যে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবনের সূচনা করেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগে তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। সংগ্রাম এবং রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী তারেক রহমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন বাবা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ শুরু করেন, তখন তারেক রহমানকে, মাকে খালেদা জিয়া এবং ভাই আরাফাত রহমান কোকোকে অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের সাথে পরিবারের সদস্যদের সাথে গ্রেপ্তার করা হয়। তারেক রহমান কিন্তু 1988 সালে দলে গাবতলী উপজেলা ইউনিটের সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন এবং তৃণমূলের থেকে জনগণকে তিনি সংগঠিত করেছিলেন। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মায়ের সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং 2001 সালের নির্বাচনেও বেগম খালেদা জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি আলাদা পরিকল্পনায় দেশব্যাপী ভোটের প্রচারণা চালান। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে প্রথম সারিতে সক্রিয় আগমন ঘটে বলে বিবেচনা করা হয় তারেক রহমানের।
দর্শক, আপনারা জানেন যে দল সংগঠনের যে প্রচেষ্টা স্বীকৃতি হিসেবে 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে জাতীয় স্থায়ী কমিটি। 2005 সালে তিনি দেশব্যাপী ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন আয়োজন করেন, যার স্লোগান ছিল একটি উদ্যোগ একটি আশ এনে দেবে সচ্ছলতা, দূর হবে দারিদ্রতা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে তারেক রহমান তিনি ইমিগ্রেশন দিয়ে বের হয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার জুবাইদা রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন, কন্যা জায়মা রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন। তারা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে তারা বেরিয়ে আসছেন। আমরা খুব সম্ভবত তারা এরপরে হয়তো আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি, দলের স্থায়ী কমিটির সদস্যরা সেখানে আছেন, মহাসচিব নজরুল ইসলাম খান সেখানে আছেন, আমরা রুহুল কবির রিজভীকে সেখানে আমরা দেখতে পাচ্ছি দলের স্থায়ী কমিটির সদস্য, এবং সেলিনা রহমান আছেন সেখানে, ডক্টর মঈন খানকে আমরা দেখতে পাচ্ছি সেখানে স্থায়ী কমিটির সদস্য হিসেবে আপনারা দেখছেন। দর্শক, মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি, আমি খুসরু মাহমুদ চৌধুরী আছেন, চট্টগ্রাম মেয়র ডাক্তার সাদাত হোসেন আছেন, সালাউদ্দিন টুকু আছেন সেখানে, দলের স্থায়ী কমিটির সদস্য যাদেরকে সুপার এ টিম বলা হয় তারাই আছেন। আমরা সবশেষ দেখতে পাচ্ছি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি সেখানে আছেন, এবং গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা দেখতে পাচ্ছি। তারাই কিন্তু তারেক রহমানের গাড়ি বহরের সাথে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, এবং সেই গাড়ি বহরের সাথে মিডিয়া কমিটির প্রধানকে আপনারা ডক্টর মোতালেব ভাইকে আমরা সেখানে দেখতে পাচ্ছি, তিনি সেখানে আছেন। এবং তারেক রহমান হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন, তারেক রহমান হয়তো একটু পরেই সেখান থেকে বেরিয়ে আসবেন। তার পরিবার হয়তো আগে চলে গেছে, তিনি হয়তো একটু পরে বেরোবেন সেখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের টিভি স্ক্রিনের মাধ্যমে। আমরা যদি আমাদের ভিতরে যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরার সৌজন্যে আপনাদেরকে দেখাতে চাই। প্রস্তুত নিরাপত্তারক্ষীরা, প্রস্তুত মঞ্চ, প্রস্তুত তার গাড়িবহর, সে অপেক্ষার অবসান একটু পরে ঘটবে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান সেখানে দাঁড়িয়ে আছেন, তিনি হয়তো একটু পরে আসা প্রস্তুতি নিচ্ছেন, হয়তো সব প্রস্তুতি সম্পূর্ণ হলেই তিনি সেখান থেকে বেরিয়ে তার গাড়িবহর নিয়ে 300 ফিটে যে লাখো নেতাকর্মী অপেক্ষা করছে পূর্বাচলের 300 ফিটে, সেখানে তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য যাবেন। সেই সাথে শুধু কৃতজ্ঞতা প্রকাশই নয়, সেখানে তিনি তার মা বেগম খালেদা জিয়া এবং দেশবাসীর কল্যাণ কামনায় সবার দোয়া চাইবেন, এবং সেখানে তিনি একাই বক্তব্য রাখবেন। তারপর তিনি ছুটে যাবেন এভারকেয়ার হাসপাতালে, নভেম্বরের 23 তারিখ থেকে সেখানে চিকিৎসাধীন 3বারের প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে, তার মায়ের পাশে, মমতাময়ী মায়ের পাশে তিনি ছুটে যাবেন। দর্শক আপনারা দেখছেন সেখানে নিরাপত্তা কর্মীদের তোড়জোড় চলছে, হয়তো একটু পরে তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা দেখেছেন 11টা 40 মিনিটে তারেক রহমানকে বহনকারী BG-202 বিমানটি রানওয়ে স্পর্শ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। রাত 12টা 15 মিনিটে তার আগে তিনি হিথ্রো এয়ারপোর্ট থেকে তিনি সেখান থেকে রওনা হন এবং সিলেটে পৌঁছান। তিনি সেখানে সিলেটে 1 ঘন্টার যাত্রা বিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং 11টা 40 মিনিটে তিনি অবতরণ করেন, এবং তার এই অবতরণের মাধ্যমেই, তার যে এই প্রত্যাবর্তনের মাধ্যমেই শুধু সেটি তার একটা শারীরিক প্রত্যাবর্তনই নয়, তার এই প্রত্যাবর্তনটিকে বলা হচ্ছে দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ 17 বছর পর তার যে নির্বাসিত জীবন, তার যে নির্বাসনের অবসান ঘটলো, এই অবসান শুধু একটি নির্বাসনের অবসানই নয়, এই অবসান ঘটল রাজনৈতিক ধারায় ফেরার যে অধীর অপেক্ষা, সেই অপেক্ষার অবসান। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি সেখানে অপেক্ষা আছেন, এবং তার যে প্রাণোচ্ছল হাসি, আসলে দেশে ফেরার পর যে তার একটি স্বস্তির অবয়ব, স্বস্তির প্রতিচ্ছবি, তারই প্রতীক্ষায় ছিল আসলে বিএনপির নেতাকর্মীরা এতদিন ধরে। তার এই হাস্যোজ্জ্বল মুহূর্তে আসলে জানান দিচ্ছে তিনি 17 বছর পর দেশে ফেরার পর তার অনুভূতি আসলে ঠিক কেমন সেখানে। সেখানে তিনি হয়তো কিছু ফর্মালিটিস আছে সেগুলোর জন্য অপেক্ষা করছেন, তারপরই তিনি হয়তো বেরিয়ে যাবেন। দর্শক, 5ই আগস্ট 2024 ছাত্র জনতার আন্দোলনের পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ সাজা পুনর্বিবেচনা করে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস এবং বাতিল করে সাজার রায়। প্রায় 17 বছর প্রবাস জীবনে তাকে বয়ে বেড়াতে হয় 75টি রাজনৈতিক মামলার গ্লানি। তবুও কিন্তু তিনি থেমে থাকেননি, দমে যাননি এক মুহূর্তের জন্য। লন্ডনে থেকেও দলকে সুসংগঠিত করেছেন বলিষ্ঠ নেতৃত্বে। জুলাই আন্দোলন সফল করতে প্রতিনিয়ত দলের নেতাকর্মীদের অনলাইনে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন।
দর্শক দেখছেন যে তার এই দীর্ঘদিন পর দেশে ফেরা, তার এই নির্ভার মুহূর্ত তারা দেখছেন। আসলে এটি একটু পর হয়তো তিনি তার গাড়ি বহর নিয়ে 300 ফিটে ছুটে যাবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং তার মা বেগম খালেদা জিয়ার পাশে ভার কেড়ে তিনি ছুটে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনি বসে আছেন এবং সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরাও সেখানে আছেন। দলের স্থায়ী কমিটির সদস্যরাও তার গাড়ি বহরের সাথে সাথে সেখানে থাকবেন এবং এর মাধ্যমে তিনি 300 ফিটে পৌঁছাবেন, সেখানে নেতাকর্মীদের জনসভায় কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেখানে। দর্শক, এই যে দেশ গঠনে তার বেশ কিছু পরিকল্পনা কিন্তু আছে এবং যে 31 দফা দিয়েছে, সেই দফাটিতেই যে 31 দফায় যেন গণতান্ত্রিক বাংলাদেশেরই প্রতিচ্ছবি, যা প্রথম ভাগে রাষ্ট্রের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি অবশেষে বেরিয়ে আসছেন, তার আনুষ্ঠানিকতা হয়তো সেখানে সম্পন্ন হয়েছে এবং তিনি দলের নেতাকর্মী এবং নিরাপত্তা কর্মী বেশ পরিবেষ্টিত হয়ে তিনি ভিভিআইপি লাউঞ্জ হতে তিনি বেরিয়ে আসছেন এবং বেরিয়ে এসে তিনি এই গাড়ি বহরে যুক্ত হবেন। সেখান থেকে তাকে বিশেষ নিরাপত্তায় নিয়ে যাওয়া হবে তাকে সেখানে 300 ফিটে, এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সেখানে আছেন, তারাই হয়তোবা তাকে তার গাড়ি বহরের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বিমানবন্দরের ভিতরের চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, 2009 সালের 8ই ডিসেম্বর তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় এবং 2018 সালে তার মা যখন মিথ্যা অভিযোগে কারাবন্দী হন এবং সেদিন তাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয় এবং তখন থেকে তিনি দলকে এখন পর্যন্ত সুসংগঠিত করে যাচ্ছেন এবং দীর্ঘদিন নির্বাচনে দীর্ঘদিন তিনি নির্বাচনের থেকেও দলকে সুসংগঠিত করে গিয়েছেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে নিয়মিত মিটিং করেছেন, ভার্চুয়ালি তিনি প্রতিদিনই যোগাযোগ রেখেছিলেন তৃণমূল থেকে স্থায়ী কমিটির সদস্যদের সাথে। আসলে তার এই যে ভার্চুয়াল যোগাযোগ এখন এসে তিনি যে সশরীরে সেই দলকে পরিচালনা করবেন, এতে আসলে দলের নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, আবেগ, উচ্ছ্বাস কাজ করছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই যে অবসান পরবর্তী সময়ে কেমন হতে যাচ্ছে তাদের রাজনৈতিক পট পরিবর্তন, সেটি নিয়েও আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। আসলে তার এই রাজনৈতিক ফেরাটাকে স্বাগত জানিয়েছে দেশের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দল তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে গণমাধ্যমে তারা তাদের অনুভূতি তুলে ধরেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, জামায়াতে ইসলামী, এনসিপি, তারাও কিন্তু তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে। বলা যায় দেশের রাজনৈতিক অস্থিরতার এই মুহূর্তে দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় যে শূন্যতা এবং সংকট তৈরি হয়েছে, এই অবস্থায় তারেক রহমানের যে প্রত্যাবর্তন, এটি নিঃসন্দেহে সবাইকে ঐক্যবদ্ধ করে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারির 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মুখী করা হবে পুরো একটি দেশকে এবং সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে কাজ করবেন বলে আশা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিমানবন্দরের ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমেই, যেখানে তারেক রহমান অপেক্ষারত আছেন। একটু পরেই তিনি জনতার কাতারে গিয়ে মিশবেন, সেখান থেকে বের হবেন, তার গাড়ি বহরের মাধ্যমে তিনি চলে যাবেন পূর্বাচলের 300 ফিটে, যেখানে তার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে লাখো 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 নেতাকর্মী অপেক্ষা করছেন। আপনার দীর্ঘক্ষণ ধরে এই শীতের কুয়াশা উপেক্ষা করে তাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে। দর্শক, আমরা যদি একটু ইতিহাসের পাতায় তাকাই তাহলে দেখা যায় 2007 সালের 7ই মার্চ 11 পট পরিবর্তনের পর একটি দুর্নীতি মামলার আসামি করে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়, দুর্নীতির মামলা করা হয় এবং গ্রেপ্তারের কিছুদিন পরেই আদালতে হাজির করা হলে তার যে শারীরিক অবস্থার অবনতি সবার নজরে পড়ে এবং জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ চালানোর কথা তারা আইনজীবীরা আনেন এবং সেখান থেকে কারাগারের পরিবর্তে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং 2008 সালের আগস্টে সেই মামলাগুলো গতি পায় এবং
এবং 3রা সেপ্টেম্বর 2008 সালে তিনি সেই মামলাগুলো থেকে তিনি জামিন লাভ করে এবং 11 সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তির পর তিনি হাসপাতালে ছুটে যান তার সন্তান তারেক রহমানকে দেখতে এবং সেদিন রাতেই তিনি চিকিৎসার নামে যুক্তরাজ্য চলে যেতে বাধ্য হন। সেই থেকে অর্থাৎ 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে 2025 সালের 25শে ডিসেম্বর এই যে 6314 দিনের নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের যে অবসান, সেই নির্বাচনের জীবনের অবসানের পর যে নেতাকর্মীদের প্রতীক্ষা, সে প্রতীক্ষার অবসান ঘটলো ঠিক 11টা 40 মিনিটে তাকে বহনকারী BG202 ফ্লাইটটি অবতরণের মাধ্যমে। বলা যায় আপনারা জানেন যে তিনি এখান থেকে ফিরে কিন্তু চলে যাবেন, এখান থেকে তার গাড়ি বহরে যুক্ত হয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং সেখান থেকে তিনি সবার সাথে করমর্দন করছেন, এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এবং এখান থেকেই তিনি সরাসরি তার গাড়ি বহর উঠবেন। তিনি নিরাপত্তা এবং তার নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তারেক রহমান তিনি আন্তর্জাতিক বহির্গমন টার্মিনাল থেকে বের হয়ে তিনি তার গাড়ি বহরের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে তাকে মিডিয়া কমিটি প্রধান তিনি আছেন, সেখানে তাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন, রাজনীতিবিদরা আছেন, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, নিরাপত্তা রক্ষীরা আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বহির্গমন পথ দিয়ে তিনি ধীরে ধীরে তার গাড়ি বহরের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক এবং এখান থেকে ভিআইপি টার্মিনালের দিকে তিনি আছেন এবং এখনই হয়তো তিনি নিরাপত্তা পরিবেষ্টিত হয়ে তিনি 300 ফিটে যে মঞ্চ অপেক্ষা করছে তার জন্য নেতাকর্মীদের অধীর আগ্রহ সেই অপেক্ষা তিনি এবং তিনি তার সেই হাত উঁচিয়ে তিনি বাইরে অপেক্ষারত যারা আছে তাদের উদ্দেশ্যে তিনি অভিবাদন জানালেন এবং তার এই অভিবাদন যেন তাদের সেই প্রতীক্ষার অবসানের যে ফেরা, তার যে প্রতিফলন সেটির জন্য প্রতিচ্ছবি। দর্শক, দীর্ঘ 17 বছর পর তার এই দেশে ফেরা, আসলে নেতাকর্মীদের যে অপেক্ষা এটা আসলে বলার অপেক্ষা রাখে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান সেখানে দাঁড়িয়েছেন একটি ফুলের মাঝে একটি ফটো এবং সেই মাটি ছুঁয়ে স্পর্শ করলেন। আসলে 17 বছরের পর নিজ মাতৃভূমিতে পুরো মাটি স্পর্শ করলেন তারেক রহমান এবং জুতা খুলে তিনি সেখানে খালি পায়ে তিনি দেশের মাটির যে স্পর্শ, নিজের মাতৃভূমিতে ফেরার যে আনন্দ, মা মাটির যে স্পর্শ আসলে সেটিকে আসলে এবং মা মাটি দেশ সবার আগে বাংলাদেশ, তার যে স্লোগান, সেই স্লোগানকে যেন তিনি এখানে দাঁড়িয়ে আবার প্রমাণ করলেন। দর্শক দেখছেন আপনারা খালি পায়ে তারেক রহমান দেশের মাটিতে দাঁড়িয়ে আছেন। সেখানে একটু বাগান পেয়ে সেখানে তিনি দাঁড়িয়ে গেছেন এবং সেখানে তিনি সবার উদ্দেশ্যে হাত নেড়েছেন, করমর্দন করছেন এবং নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে আছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এক মহেন্দ্রক্ষণ বিএনপি নেতাকর্মীদের জন্য। তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন, যে দেশের মাটি থেকে বিচ্যুত ছিলেন, দেশের মাটি থেকে দূরে ছিলেন, দেশের মাটির আলো বাতাসের ঘ্রাণ থেকে দূরে ছিলেন, সে মাটির ঘ্রাণ তিনি পেয়েছেন, সে মাটির স্পর্শ তিনি নিয়েছেন। আসলে মা মাটি দেশ এবং সবার আগে বাংলাদেশ যে স্লোগান তিনি ধারণ করেন মনে, সেই ধারণ যেটি মনে করেন সেটি তিনি এখন দেশের মাটিতে নেমে এসে তিনি প্রমাণ করলেন এবং তিনি দেশের মাটি স্পর্শ করে তিনি তার জন্য অপেক্ষারত যে গাড়ি বহর আছে তিনি সেখানে ধীরে ধীরে সেখানে উঠে যাচ্ছেন। আপনারা দেখছেন বিশেষ ব্যবস্থাপনায় তাকে একটি সেখানে বহন করার জন্য একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছি এবং আরেকটি পাশে দর্শক আপনারা দেখছেন যে বাইরে প্রস্তুত নিরাপত্তা রক্ষীতে গাড়ি বহর, সেখানে সেনাবাহিনী বিভিন্ন অপেক্ষা রয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা সেখানে আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনি তারেক রহমান একটি বিশেষায়িত যে বাস পরিবহন সেটি তিনি পরিদর্শন করছেন। আমরা জানি যে তাকে বহন করার যেটি ল্যান্ড ক্রুজার আছে তিনি সম্ভবত সেটিতে না উঠে আমরা যেটি দেখতে পাচ্ছি তাকে বহনকারী সবার আগে দেশ স্লোগানের লেখা, সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত একটি বিশেষায়িত পরিবহনে তিনি উঠেছেন, বাসে তিনি উঠেছেন। ধারণা করা হচ্ছে সেই বাসে থেকেই নেতাকর্মীদের সাথে পরিবেষ্টিত দলের স্থায়ী কমিটির সদস্য সবার সাথে এখানে থেকেই তিনি সেখানে তিনি 300 ফিটের মঞ্চের দিকে তিনি এগিয়ে যাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা রক্ষীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ঠেলে আপনারা জানেন যে আমরা যেটা বলেছিলাম সকালে তার জন্য একটি বিশেষ গাড়ি তৈরি ছিল, কিন্তু সেই গাড়িতে না থেকে তিনি একটি বিশেষায়িত বাসে তিনি উঠেছেন এবং সেই বাসের মাধ্যমেই
তিনি ছুটে যাবেন তার নেতাকর্মীদের কাছে, যেখানে 300 ফিট অপেক্ষা করছেন তারা। এই প্রতীক্ষার অবসান, আসলে 17 বছর যে প্রতীক্ষার অবসান নেতাকর্মীদের, সেটি একটু পরে যেটি ঘটবে। এবং আপনারা দেখতে পেরেছেন যে মা মাটি দেশ সবার আগে বাংলাদেশ যে স্লোগান তিনি ধারণ করেন, যে স্লোগান দলটি ধারণ করেন, সেই স্লোগানের প্রতিচ্ছবি, সেই স্লোগানের প্রমাণেই তিনি দিলেন। তিনি বের হয়ে সেই মাটি ছুঁয়ে এবং দেশের মাটি স্পর্শ করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তারক্ষীরা তাদের শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন এবং এখনই সেই গাড়িটি বেরিয়ে আসবেন বিমানবন্দর ভিভিআইপি টার্মিনাল থেকে এবং সেখান থেকে বেরিয়ে সেটি ছুটে যাবে 300 ফিটে। সেখানে লাখো নেতাকর্মী অধীর আগ্রহ অপেক্ষা করে আছে তাদের নেতা তারেক রহমানকে বরণ করার জন্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করার জন্য, তার নির্বাসনের অবসানকে তারা সেখানে অবসান থেকে সেটি স্মরণ করে রাখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি ইতিমধ্যে রওনা করেছে 300 ফিটের উদ্দেশ্যে। আপনারা ধীরে সেই গাড়িটি এগিয়ে আসছে এবং নিরাপত্তা রক্ষীদের বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আপনারা সেখানে দেখতে পাচ্ছেন। স্পেশাল প্রোটোকলে সেই গাড়িটি বেরিয়ে আসছে। আপনারা জানেন এমপি নেতা কর্মীদের যে ড্রিম, সেই ড্রিমকে বহন করে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11:40 নেমেছে এবং কিছুক্ষণ পরই কিন্তু সেই উৎসবের মাহেন্দ্রক্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেরিয়ে আসবেন এবং সেই প্রতীক্ষায় রয়েছে সবাই তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনি জানেন যে লন্ডন থেকে ঢাকার যে দূরত্ব আকাশপথে 12 থেকে 13 ঘন্টার যে দূরত্ব, সেই দূরত্ব পাড়ি দিতে কিন্তু তারেক রহমানের লেগে গেল 17 বছর 3 মাস 14 দিন। অর্থাৎ দীর্ঘদিনের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের অবসান ঘটল এবং দেশে নেমেই কিন্তু তিনি মাতৃভূমির যে মাটি, সেই মাটি স্পর্শ করেছেন। কথায় বলে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, মা ও মাটি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ, এবং সে কথারই প্রমাণ রাখলেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার আগমনের মধ্য দিয়ে শুধু বিএনপি নেতাকর্মী নয়, দেশের রাজনীতিতে একটি স্বস্তির বাতাস আসলো এবং সবার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা, যে সংশয়, যে শঙ্কা ছিল, সবগুলোর অবসানের মধ্য দিয়ে বাংলাদেশের যেই রাজনীতি, সেই রাজনীতি নতুন ধারায়, নতুনভাবে, সুস্থভাবে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথাও কিন্তু শোনা গিয়েছে বিএনপি নেতাদের মুখ থেকে। কিছুক্ষণ পরেই কিন্তু সেই মাহেন্দ্রক্ষণে আমরা দেখতে পাবো তারেক রহমানকে নিয়ে বহনকারী গাড়িবহর এগিয়ে আসবে এবং সেই কোন গাড়িটিতে উঠবেন সে বিষয়টি নিয়ে কিন্তু একটু ধোঁয়াশা রয়েছে। যদিও দুটো গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, একটি ল্যান্ড ক্রুজার, আরেকটি হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং বিএনপির লোগো সম্বলিত একটি বাস, সেই বুলেট প্রুফ বাস। সেই বুলেট প্রুফ বাসটিতেও তিনি উঠতে পারেন এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে। তবে আমরা সুনিশ্চিতভাবে জানতে পারবো যে কিছুক্ষণ পরই আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এগিয়ে আসছে তারা, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ পেট্রোল করে নিয়ে আসছে এবং সেই মহেন্দ্র খান কিন্তু উপস্থিত। যে প্রতীক্ষায় সকাল থেকে, ভোর থেকে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন নেতাকর্মীদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই নিরাপত্তা বহরের যাত্রা শুরু হয়েছে। এই সামনেই আমরা দেখতে পাচ্ছি দুটো পুলিশ পেট্রোল কার এবং তারপর র্যাবের গাড়ি দেখতে পাচ্ছি, এবং র্যাবের গাড়ির পর দেখতে পাচ্ছি একটি সাদা মাইক্রো, এবং এরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাবের আরেকটি গাড়ি, এবং এর মধ্য দিয়ে কিন্তু আসছে এবং বিএনপির মিডিয়া উইংয়ের গাড়িও আমরা দেখতে পাচ্ছি। তারাও কিন্তু আসলে এই দৃশ্য ধারণ করে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, কারণ সারা দেশ তাকিয়ে রয়েছে। শুধু সারা দেশ না, সারা বিশ্বই তাকিয়ে রয়েছে আজকে, কারণ বাংলাদেশের এই তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু বাংলাদেশে আলোচিত বিষয় না, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় আলোচিত বিষয়, এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। এবং এর মধ্য দিয়ে সবারই প্রত্যাশা বাংলাদেশের রাজনীতিতে যেই সংশয় শঙ্কা, যে মতভেদ, সেই সংশয় শঙ্কা মতভেদ দূর হয়ে ঐক্যের রাজনীতি ফিরে আসবে। গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের যে লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে তারেক রহমানের প্রজ্ঞা ও দূরদর্শিতা বাংলাদেশকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে, এমন প্রত্যাশাও কিন্তু আজকে রাজনৈতিক নেতারা তাদের কণ্ঠে ছিল। আমরা দেখতে পাচ্ছি সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত, বেরিয়ে আসছেন গাড়িবহর, বেরিয়ে আসছেন তারেক রহমান সেই গাড়িবহরের মাধ্যমে, এবং তার মধ্য দিয়েই কিন্তু আমরা তৎপরতা সেই লাল সবুজ রঙের সেই গাড়িটি, সম্ভবত সেই গাড়িটিতে করেই তিনি আসবেন।
এবং সেই গাড়িটি এখন আমরা দেখতে পাচ্ছি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যদের তৎপরতা, আর্মির সদস্যরা তারাও তৎপর রয়েছেন এবং সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং এই তৎপরতার কারণটা আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের নিয়ে নিরাপত্তার যে শঙ্কা ছিল, সেই শঙ্কার কারণেই কিন্তু আজকে সব ধরনের বাহিনীদের সর্বোচ্চ ডিপ্লয়মেন্ট আমরা দেখলাম। এবং সেই সর্বোচ্চ ডিপ্লয়মেন্টের মধ্য দিয়ে আপনারাও ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিভাবে ঘিরে রেখেছে গাড়িটিকে, এবং সেই সেনাবাহিনীর সদস্যদের আবৃত থেকেই কিন্তু সেই লাল সবুজের সেই গাড়িটি এগিয়ে আসছে, যে গাড়িটিতে স্লোগান হিসেবে লেখা ছিল সবার আগে বাংলাদেশ। এবং সেই গাড়িটি এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যদের সতর্ক উপস্থিতি, এবং প্রথম পর্যায়ে কিন্তু পুলিশ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এবার সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে আসছেন, এবং তার পেছনেই রয়েছে কিন্তু সেই লাল গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এই গাড়ি বহরের চারপাশে শুধু নিরাপত্তা রক্ষীদের ছাড়া আর কেউ কিন্তু নেই। আমরা পাশ থেকে স্লোগান শুনতে পাচ্ছি, নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। খুব অল্প সংখ্যক নেতাকর্মী আজকের কঠোর নিরাপত্তার কড়াকড়ির মধ্য দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পেরেছেন। সেই গাড়িটির সামনেই কিন্তু তারেক রহমান হাত নেড়ে জনগণের উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন, এবং তিনি একদম সেই বাসের সম্মুখ সিটে বসেছেন, সেখান থেকে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। সবাইকে হাত নেড়ে তিনি সবার যে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই তারেক রহমানকে বহনকারী যে বহর এগিয়ে যাচ্ছে, এবং সেই বহরের মধ্যমণি কিন্তু এই লাল সবুজ রঙের গাড়িটি, এবং সেই লাল সবুজ রঙের গাড়িটি এগিয়ে যাচ্ছে। এবং চারপাশে আর্মি, বিজিবি, এপিবিএন, র্যাব, সিআরটি, সিএসএফ সদস্যদের সতর্ক উপস্থিতি, এবং সেই সতর্ক উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িটি এগিয়ে যাচ্ছে, এবং এগিয়ে গিয়ে সেই গাড়িটি আবার ঘুরে আসবে। কর্মীরাও চেষ্টা করছেন আরো ভালো করে সবকিছু দর্শকদের সেই চেষ্টায় সবাই তৎপর রয়েছে। সবার আগে বাংলাদেশ গাড়িটির মধ্যেই আজ বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ তিনি হাত নেড়ে বাংলাদেশের জনগণকে অভিবাদন জানাচ্ছেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত একটি লাল সবুজের পতাকার রঙে মোড়ানো একটি সিগনেচার গাড়ি করে তিনি ছুটে যাচ্ছেন 300 ফিটের পূর্বাচলের, এবং যে নজিরবিহীন নিরাপত্তা আপনারা যেটিকে বলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো 3-4 স্তরের নিরাপত্তা বাহিনীর যে প্রোটোকল সেটি তাকে দেওয়া হয়েছে, এবং সেখান থেকেই তিনি বাসের সামনে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে যারা অপেক্ষমান নেতাকর্মীরা আছে সবার উদ্দেশ্যে তিনি অভিবাদন জানাতে তিনি চলে যাচ্ছেন তিনি পূর্বাচলের 300 ফিট মঞ্চের দিকে। এবং বলা যায় তার এই যে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল নেতাকর্মীরা, এবং সেই প্রতীক্ষার অবসান ঘটেছে তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসটিকে ঘিরে তাকে বহনকারী যে বাস কি পরিমাণ নিরাপত্তা যে নেওয়া হয়েছে আসলে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন বাহিনী সমন্বয়ে গঠিত বিশেষায়িত একটি নিরাপত্তা প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে, এবং সে বাসের সামনে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে অভিবাদন জানাতে তিনি ছুটে যাচ্ছেন পূর্বাচলের 300 ফিট মঞ্চের দিকে। এবং তার সেই বাসটিতে রয়েছে স্থায়ী কমিটির সদস্যরা, এবং এরকম ঠিক 2টি বাস আছে যেটি দেশকে ব্র্যান্ডিং করা হয়েছে বাসে নিয়ে। যদিও তার একটি ল্যান্ড ক্রুজার প্রস্তুত রাখা হয়েছিল, কিন্তু তার পরবর্তী সিদ্ধান্তে হয়তো বা পরিবর্তন করা হয়েছে, এবং তিনি দেশকে রিপ্রেজেন্ট যেটি করে লাল সবুজের পতাকার রঙে সবার আগে বাংলাদেশ স্লোগানে যে বাসটি সেটিকে তৈরি করা হয়েছে, সেই বাসের সামনে দাঁড়িয়ে তিনি অভিবাদন জানাতে তিনি ছুটে যাচ্ছেন বসুন্ধরা 300 ফিট পূর্বাঞ্চলে যে মঞ্চ, সেখানে নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে বরণ করার জন্য, এবং একটু পরে হয়তো সেটির অবসান ঘটবে। দর্শক আপনারা জানেন এর আগে 11টা 40 তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে, এবং সেখান থেকে তিনি আনুষ্ঠানিকতা সেরে ঠিক 12:30 দিকে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে প্রথমেই তিনি খালি পায়ে মাটি স্পর্শ করেন, এবং মাটি ছুঁয়ে যে সে স্পর্শটা নেন, এবং দেশের আসলে মাটির যে ঘ্রাণ সেটি থেকে তিনি দীর্ঘ 17 বছর দূরে ছিল
এবং মা মাটি দেশ সবার আগে বাংলাদেশ, এবং এই যে মাটির জন্য গণতন্ত্রের পুনর্গঠনের জন্য তার পরিবারের যে ত্যাগ, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মা তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে আত্মত্যাগ, যে ত্যাগ, সেটির ধারাবাহিকতায় তিনি এসে সেই তারই হাল ধরবেন বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। এবং তার এই প্রত্যাবর্তন এবং এবং এক ইতিহাস বলে তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনীতির ইতিহাস, সেই ইতিহাস ঘাটলেও দেখা যায় তিনিও মা মাটি দেশের জন্যই তার রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন, গণমানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন। এবং তারই হাত ধরে বেগম খালেদা জিয়া, তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার যাকে আপসের নেত্রী বলা হয়, তিনিও সেই একই পথ ধরে হেঁটে গেছে। এবং তার মা বাবার হাত ধরে তার যে রাজনীতিতে আগমন, এবং আগমনের পর তার যে কারাবাসের পর তার দীর্ঘ যে নির্বাসন, সেই নির্বাসনের পর যে প্রত্যাবর্তন, এমন বিরোচিত প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে বিরোচিত প্রত্যাবর্তনই বলে অভিহিত করছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে দলের নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই ধীরে ধীরে তাকে বহনকারী বিশেষ বাসটি সেটি এগিয়ে যাচ্ছে পূর্বাঞ্চলে 300 ফিট রাস্তার দিকে। এবং সেখানে গিয়েই তিনি সবার উদ্দেশ্যে একাই তিনি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাষণ দেবেন, এবং সেখান থেকে সংক্ষিপ্ত তার কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান শেষে ছুটে যাবেন এভার কেয়ার হাসপাতালে। দর্শক, তার এই প্রত্যাবর্তনকে ঘিরে তার যে বিএনপি নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, আবেগ, সেটি আপনারা দর্শক দেখতে পেয়েছেন। আমরাও আমাদের ডিবিসির স্ক্রিনের মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সেটা আপনারা দেখছেন। এবং গতকাল থেকে কিন্তু তার যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে আশেপাশে নেতাকর্মীদের বিপুল সংখ্যক অবস্থানে বলে দেয় যে আসলে তাকে বরণ করতে কি পরিমাণ অধীর অপেক্ষা তাদের। দর্শক দেখছেন, তিনি বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে যারা অপেক্ষারত আছে বাইরে, তাদেরকে হয়তো তিনি সরাসরি ছুঁতে পারছেন না, কিন্তু তার অভিবাদনের মাধ্যমে তিনি তাদেরকে হৃদয় দিয়ে হয়তো সেই যে স্পর্শ করছেন, সেই অভিবাদনের মাধ্যমে হয়তো সেটি প্রতিফলিত হচ্ছে, সেই প্রতিচ্ছবিটা আমরা দর্শককে দেখতে পাচ্ছি। এবং তার এই প্রত্যাবর্তন, তার এই ফেরা, তার এই যে নির্বাসনের অবসান, আসলে দেশের যে রাজনীতির অঙ্গনে এবং বিএনপির যে নেতাকর্মী, তারা মনে করছেন যে দেশের গণতন্ত্রের যে শূন্যতা, সংকট চলছে, সেই গণতন্ত্রকামী মানুষ যারা আছেন তাদের জন্য এই ফেরাটি নিশ্চয়ই অত্যন্ত রাজনীতির মাঠে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে মনে করা হচ্ছে। দর্শক, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 8ই ডিসেম্বর 2009 তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয় বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে। এবং 2018 সালে যখন তার মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী হন, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয়। সেই থেকেই তিনি 2009 সালে, কিন্তু 8 সালে 11 সেপ্টেম্বর দেশের বাইরে যখন চলে যান, লন্ডনে যখন চলে যান, সেই থেকে এখন পর্যন্ত তিনি আজকের আগ পর্যন্ত তিনি দলকে অনলাইনে থেকে সুসংগঠিত করেছেন। এবং আজকের পর থেকে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন তার যেই উপস্থিতি এবং সামনে থেকে বিএনপিকে তার নেতৃত্ব দিবেন, আগেভাবে যেভাবে ভার্চুয়ালি থেকে নেতৃত্ব দিয়েছেন, এবার তিনি সশরীর উপস্থিতি থেকে রাষ্ট্রপতি ক্রান্তিকালে যে রাজনৈতিক গণতান্ত্রিক যে রাষ্ট্রকাঠামো, যে শূন্যতা, সংকট তৈরি হয়েছে, সেটি উত্তরণের জন্য তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে এক অনন্য ভূমিকা পালন করবে বলে মনে করছেন দলের নেতাকর্মী এবং সে সাথে রাজনীতি বিশ্লেষকরা। দর্শক, আপনারা দেখছেন তারেক রহমানকে বহনকারী যে বিশেষ পরিবহন, সেটি ধীরে ধীরে নিরাপত্তা লাল সবুজের জাতীয় পতাকা, আমাদের যে জাতীয় পতাকার রং, সেই জাতীয় পতাকার রঙে গাড়িটিকে রাঙানো হয়েছে এবং সেই সাথে স্লোগান দেওয়া হয়েছে, যে স্লোগান থেকে তিনি ধারণ করেন বিএনপির যে স্লোগান, মা মাটি দেশ সবার আগে বাংলাদেশ। আসলে সবার আগে বাংলাদেশ, দেশাত্মবোধে যে মমত্ববোধ, দেশাত্মবোধের জাগ্রত হবার যে বোধের বিষয়, সেটি নিয়েই, সে স্লোগানকে সামনে নিয়েই মূলত তিনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যে পুনর্গঠনের কথা বলা হচ্ছে, সেই জায়গায় তিনি এগিয়ে যেতে চান। এবং আপনি দেখতে পাচ্ছেন তার গাড়িকে ঘিরে নেতাকর্মী থেকে শুরু করে যে জনস্রোত আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। তার এই নির্বাসনের অবসানের পর মানুষের যে কি অপেক্ষা, সেই অপেক্ষারই প্রতিচ্ছবি, সেই অপেক্ষারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং নজিরবিহীন নিরাপত্তা যাকে বলা হয়, এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার ট্রাভেল পাস দেওয়ার পরপরই কিন্তু তিনি যেদিন বলেছেন যে তিনি দেশে ফিরবেন বা দেশে আসবেন, সেদিনের পর থেকে কিন্তু তার আসার পর যে মঞ্চ এবং তার পুরো গতিপথ জুড়ে যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আসলে সেটি বলার অপেক্ষা রাখে না।
আপনারা তাই এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এবং গণমাধ্যম কর্মীর একটু দূরে থেকে হয়তো তাকে ক্যাপচার করতে পারছে, কিন্তু পাশে যাওয়ার হয়তো সেই সুযোগটি নেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং তিনি হাত নেড়ে অপেক্ষারত যারা আছে, নেতাকর্মী যারা আছে, জনগণ যারা আছে এবং সেখানে সর্বস্তরের মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, এবং সেই বিশেষায়িত পরিবহনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 300 ফিটের কাছাকাছি যে বড় সড়ক, সেই সড়কে এসে হয়তো সেই গাড়িটি উপস্থিত হয়েছে, এবং এখান থেকে সোজা তিনি সরাসরি 300 ফিটের যে মঞ্চমুখী তার যে গতিপথ সেদিকেই তিনি যাচ্ছেন। এবং তার এই অভিবাদন, তিনি কিন্তু বাস উঠে বসেননি, আসলে বসার অবকাশও নেই বলা যায়। 17 বছর পর যে ফেরা, সেই ফেরার পর আসলে নেতাকর্মীদের যে আবেগ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু তাকে আর বাসের সিটে বসতে দেয়নি। সামনে দাঁড়িয়েই তিনি হাত নেড়ে অভিবাদন জানিয়ে জনতার কাতারে হয়তো তিনি মিশতে পারছেন না, কিন্তু হৃদয় দিয়ে তিনি মিশছেন, হৃদয় দিয়ে তাদেরকে তিনি স্পর্শ করছেন, হৃদয় দিয়ে তিনি তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। সেই অভিবাদন আসলে কতটা বলা যায়, কতজনকে সেখানে আবেগ আপ্লুত করছে, কতজনকে যে উচ্ছ্বসিত করছে, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। তার এই ফেরার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল এই দেশের বিএনপির নেতাকর্মীরা, এবং তারা তারই প্রতিদান দিতে, তাকে বরণ করতে, তার এই বরণকে বিরচিত করে রাখতে, এটিকে স্মরণীয় করে রাখতে তারা গত 2 দিন ধরেই তারা এই মঞ্চের আশেপাশে এসে ভিড় জমিয়েছে। তীব্র শীতকে উপেক্ষা করে, কুয়াশাচ্ছন্ন সকাল আজকে, আপনারা জানেন ঢাকার আকাশে বেশ কুয়াশা, এই কুয়াশাকে উপেক্ষা করে, এই শীতকে উপেক্ষা করেই নেতাকর্মীরা এখানে এসে অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন হাস্যোজ্জ্বল তারেক রহমান। আসলে এটিই স্বাভাবিক, এটিই আসলে হওয়া উচিত ছিল, কারণ দীর্ঘ 17 বছরে যে মাতৃভূমি থেকে দূরে থাকার যে যন্ত্রণা, 75টা মামলা বয়ে বেড়ানোর যে গ্লানি, সেটি আসলে যিনি বয়ে বেড়ান তিনিই হয়তোবা জানেন তার কি গ্লানি তিনি বয়ে বেরিয়েছেন। এবং অন্তর্বর্তী সরকার আসার পর তার মামলাগুলো পুনর্বিবেচনা থেকে করে তার সাজা থেকে তাকে সাজা বাতিল করা হয়, মামলাগুলো থেকে খালাস দেওয়া হয়, এবং তারপরে তার দেশে আসার প্রক্রিয়াটি সুগম হয়। এবং সম্প্রতি তার মা বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন। লন্ডন থেকে ফেরার পর যে শারীরিক যে সংকটাপন্ন অবস্থা, সেটিও তিনি বিবেচনায় নিয়ে আসার যে একটি অবস্থা, তিনি তার আগে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন যে তার আসার প্রক্রিয়াটি শুধুমাত্র তার একার ইচ্ছায় নয়। এরপর পরই কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার আসার পথ প্রক্রিয়াটি যাতে দ্রুত হয় এবং সেটি যাতে সুগম হয়, তারা পদক্ষেপ নিয়েছে, এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেই নিরাপত্তা ব্যবস্থা যে কি নজিরবিহীন, সেটি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, অর্থাৎ একটি স্পেশাল সিকিউরিটি ফোর্স তাকে ঘিরে সবসময় তাকে নিরাপত্তা দিবে, এবং এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেই তিনি আসলে তার 300 ফিটে যে মঞ্চটি করা হয়েছে পূর্বাচলে, সেখানে তিনি ছুটে যাচ্ছেন। এবং তিনি সেই বিশেষায়িত বাসের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে হাত অভিবাদন জানিয়ে, তিনি তার জন্য অপেক্ষারত জনগণকে হয়তো স্পর্শ করতে পারছেন না, তিনি হাত নেড়ে অভিবাদন জানিয়ে, তিনি সালাম বিনিময় করে তিনি সেই হৃদয়ের যে স্পর্শ সেটি হয়তো নিচ্ছেন। মা মাটি থেকে, দেশ থেকে যে 17 বছরের নির্বাসিত জীবন, সেটির অবসানের পর দেশের মাটিতে ফেরা, সেটি যে আসলে কতটা গুরুত্ব বহন করে, সেটি একমাত্র যিনি নির্বাসনে থাকেন তিনিই হয়তো জানেন। এবং সেই জানার প্রতিচ্ছবি, তার ভিতরের যে অপেক্ষার প্রতিচ্ছবি আমরা দেখেছি, তিনি বের হয়েই মা মাটি দেশ সবার আগে বাংলাদেশ, যে স্লোগান তিনি অন্তরে ধারণ করেন, সেটি তিনি বের হয়ে সেই মাটিকে স্পর্শ করে তিনি সেটি তার প্রতিফলন ঘটিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন তিনি অভিবাদন জানাতে জানাতে তাকে বহনকারী বিশেষ পরিবহনটি এগিয়ে যাচ্ছে 300 ফিটের দিকে। আমরা দেখতে পাই 300 ফিটের মূল সড়কে সেটি এখন অবস্থান করছে, এবং পিছনে নেতাকর্মীদের ঢল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই যে আবেগ উচ্ছ্বসিত সিক্ত যে তাকে সংবর্ধনা, তাকে যে বরণ করে নেওয়া, এটা দেশের বলা হচ্ছে রাজনীতির ইতিহাসও অনেকটা নজিরবিহীন সাম্প্রতিক সময়ে। আসলে আমাদের সহকর্মীরা একে একে সেখানে আছেন। মিজান আহমেদ ছিলেন গাড়িবহরের কাছাকাছি, আমাদের সহকর্মী মিজান আহমেদ আছেন মঞ্চের কাছাকাছি, আমাদের সহকর্মী আনোয়ার হোসেন আছেন, ফরহাদুজ্জামান আছেন, আরিফুল ইসলাম আছেন সেখানে। আমরা একটু সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে জানতে চাইবো, তিনি হয়তো সেখানে কাছাকাছি আছেন, তার কাছ থেকে আমরা সেখানের আশপাশের চিত্র কি দেখছেন তার মাধ্যমে আমরা একটু জেনে নিতে চাই। আরিফ, জানাবেন কেমন দেখছেন সেখানে? আসলে বলার অপেক্ষা রাখে না কেমন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে জানাবেন সেখানে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন।
গত দুদিন ধরেই দেখছি, কারণ আপনি জানেন যে মঞ্চ তৈরির শুরু থেকেই এই তার যে অনুসারী রয়েছেন, বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন, শুধুমাত্র বিএনপির নেতৃবৃন্দদেরকেও কিন্তু আমরা দেখিনি, সেই তার আশাকে কেন্দ্র করে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস ছিল, উল্লাস ছিল। এমনকি নেতাকর্মীদের যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি বা তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, সবসময় বলে আসছেন যে 17 বছর ধরে তারা একটি স্লোগান ব্যবহার করতেন, সেটা হচ্ছেন প্রিয় নেতা দেশে ফিরবেন, সেই আশা প্রত্যাশা। কিন্তু আজকে সেই স্লোগানটা পরিবর্তন হয়েছে, যে স্লোগানটা ঘুরে এসে দাঁড়িয়েছে নেতা ফিরে এসেছে, নেতা এসেছেন। সেই যে পরিবর্তন, স্লোগানের মধ্য দিয়ে যে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমরা বলতে পারি দেশের রাজনৈতিক যে সংকটাপন্ন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আসলে যে একটা বিষয় যে হওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আজকে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার বা মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে কিন্তু সেই প্রত্যাশা সাধারণ যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, হয়তোবা তাদের সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে। এমনকি তাকে এই আগমনকে কেন্দ্র করে আমরা যদি একটু দেখাতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী সেটা কিন্তু একেবারেই ঢেলে সাজানো হয়েছে। শুধুমাত্র যে পুলিশ তা কিন্তু নয়, বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এপিবিএন রয়েছে, এর পাশাপাশি রয়েছে আনসার সদস্যরা রয়েছে, প্রত্যেককেই। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং কি বলা যায় যে পুরো নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে এই বিমানবন্দর পুরো সড়ক দিয়ে। যদি আমি একটু দেখাতে চাই যে সড়ক থেকে শুরু করে পুরো 300 ফিট বা আজকে তিনি যেখানে যেখানে যাবেন, এর পাশাপাশি যেটা মা মাটি দেশ সবার আগে বাংলাদেশ যে স্লোগান তিনি ব্যবহার করেছেন, সেটার কিন্তু একটি প্রমাণ তিনি দিয়েছেন দেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, যেটা আমরা খুব কমই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দরা বা এই পর্যায়ের নেতৃবৃন্দরা প্রধান যারা থাকেন, তারা মূলত গাড়ি বহরে উঠেন এবং কি গাড়িতেই তারা হাত নেড়ে নেতাকর্মীদের তারা হাত নেড়ে কিন্তু স্বাগত জানান, কিংবা সেই হাত নাড়া বা সালাম দেওয়ার যে জবাব সেটা কিন্তু গাড়ির মধ্যে দিয়ে থাকেন। কিন্তু তিনি একটু ব্যতিক্রম যে চিন্তা ভাবনা সবসময় তিনি করে এসেছেন 17 বছর ধরে, সেই 17 বছরের যে প্রতিশ্রুতি বা যে দেশ গড়বেন কিভাবে, সেই যে মা মাটি দেশ সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটি কিন্তু তিনি খালি পায়ে স্পর্শ করেছেন, সেটাই কিন্তু একটা প্রমাণ করে দিচ্ছে। এমনকি আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে যে তার আগমনে আমরা দেখেছি যে পুরো জনস্রোত বা জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এয়ারপোর্ট থেকে শুরু করে তার যে 300 ফিট যেখানে মঞ্চ তৈরি হয়েছে বা তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনা এলাকা জুড়ে। এখানে বলা যায় যে আমরা সেই বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু শুধুমাত্র যে আজকে এই শীতকে উপেক্ষা করে নেই, এই নেতাকর্মীরা সেই প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সশরীরে দেখার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন, শুধুমাত্র আজকে এই শীতকে উপেক্ষা করে না। তারা অনেকেই আছেন, আমরা দেখেছি মঞ্চের আশেপাশে তারা 2 থেকে 3 দিন যাবৎ তারা কিন্তু সেখানেই থেকেছেন এবং কি